এখনো পর্যন্ত আলু পেঁয়াজ যেগুলো পাকিস্তান থেকে এসেছিল বাংলাদেশে কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। আদৌ কি আলু পেঁয়াজ এসেছিল নাকি অন্য কিছু? আপনি হয়তো দেখেছেন বা সংবাদ মাধ্যমে সবাই দেখেছে, সারা বিশ্ব দেখেছে, ইন্ডিয়া দেখেছে, পাকিস্তান দেখেছে, আমরাও দেখেছি যে বাংলাদেশ কিভাবে পাকিস্তান থেকে যে মাল আমদানি হতো জাহাজের মাধ্যমে। তো প্রিভিয়াসলি জাহাজের মাধ্যমে পাকিস্তান থেকে কোনো কিছু আসতে গেলে আমাদের একটা রেড অ্যালার্ট জোন ছিল, মানে প্রত্যেকটা মালামাল প্রত্যেকটা জাহাজ চেক করে আসতো। তো আহ, এই যে বর্তমান যে হিজবুতি ইসলামিস্ট গভর্নমেন্ট আছে, তারা আসার পরে ওই যে রেড অ্যালার্ট উঠিয়ে দিয়েছিল। তার মানে হলো পাকিস্তান থেকে যে কোনো মালামাল জাহাজে করে বিনা চেকে ঢুকতে পারবে। তো আমরা দেখেছিলাম যে একটা জাহাজ এসেছিল এবং তারা বলছিল যে এটাতে মাল এসছে। তো তারা বলছে যে এটাতে আসলে কোনো অস্ত্র আসে না, এখানে অন্যান্য দ্রব্য আসছিল আপনি যেগুলো বলছিলেন, কিন্তু আদৌ কি ঢুকেছে এটা কিন্তু এখন পর্যন্ত জানা যায় নাই। উপরন্তু আমরা জানি যে বন্দর কর্তৃপক্ষের যারা এই বিষয়ে সন্দেহ প্রকাশ করেছিল এবং যারা বলছিল যে কি আসছে এটা দেখতে হবে, যারা চেকের দায়িত্বে ছিল, বেশ কয়েকজন অফিসারকেও কিন্তু বন্দর কর্তৃপক্ষ থেকে সরিয়ে দিয়েছে। শুধু সরিয়ে দিয়েছে না, যারা চেক করতে চাইছিল তাদের তাদের কোনো হদিশও পাওয়া যাচ্ছে না। অনেকেই বলছে যে বন্দর কর্তৃপক্ষের কিছু কিছু Pro-71 যে অ্যাক্টিভিস্ট, যারা স্বাধীনতা, আমাদের অরিজিনাল স্বাধীনতায় বিশ্বাসী লোকজন যারা ছিল, তাদেরকে তারা বন্দর থেকে সরিয়ে দিয়েছে যাতে কোনো চেক করতে না পারে। এবং কথা হলো তারা বলছে আলু আসছে হোয়াট এভার, কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না আসলে কি ঢুকেছে, কোথায় আছে, এগুলা কে কিনেছে, এগুলা কোনো দিস নাই। এবং আমরা যেটা সন্দেহ করছিলাম যে এখান থেকে অস্ত্র আসছে, এটি আসলে সত্য, কারণ তারা তো দেখায় নাই কি আসছে এবং কোথায় আছে জিনিসগুলো, তাও দেখায় নাই। এবং তারা কেন রেড অ্যালার্ট জোন উঠিয়ে দিবে, কেন তারা রেড বাদ দিয়ে এটাকে গ্রিন করে দিল এবং তাদের তাদের মালামাল জাহাজে করে বাংলাদেশে ঢুকে গেল, কোনো চেক হইলো না এবং কি আসছে এইটারও কোনো হদিশ পাইলাম না। তারা বলছে যে আমরা আনছি, এই যে চাল আনছি, গম আনছি, হোয়াট এভার, কিন্তু আদৌ কি আসছে? এগুলো আসলে কোথায় আছে তাহলে দেখাক তারা। এই 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 যে এত টন চাল আসছে, কোথায় সেই চাল? তার মানে কি আমরা যেটা বলছিলাম যে অস্ত্র আসলে এটাই সত্য? আসলে বিষয়টা তাই। বা পাকিস্তান থেকে আইএসআই তাদেরকে বাংলাদেশি মানুষকে ট্রেনিং দেওয়ার জন্য তাদের অস্ত্র পাঠিয়েছে, এটি আসলে চিরন্তন সত্য। আদারওয়াইজ তারা কেন বন্দর থেকে আমাদের লোকজনকে, আমাদের যারা প্রথমিটিয় লোকজন ছিল তাদেরকে সরিয়ে দিল? কেন তাদেরকে আমরা হদিশ পাচ্ছি না? কেন তারা গুম হয়ে গেল? বেশ কয়েকজন অফিসারকে তারা বন্দর থেকে গুম করে দিয়েছে, যাদের কোনো হদিশ নেই। হ্যাঁ, তো এই যে বিষয়টা, এতে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে পাকিস্তান থেকে বিনা বাধায় অস্ত্র ঢুকছে এবং এই অস্ত্রগুলা এই যে পুলিশ হত্যায় দাদা, যেগুলা সেই যে আমাদের স্বাধীনতা 53 বছর পর সেই যে করাচি থেকে চট্টগ্রাম বন্দরে এসে যে শিপটা নোঙর করেছিল, তার মধ্যে আসলে কি ছিল সেটা এখনো পর্যন্ত কেউ জানে না। 42 কন্টেনার আলু ছিল না 14 কন্টেনার পেঁয়াজ ছিল, নাকি অস্ত্র এসেছিল, নাকি অন্য কিছু এসেছিল, কেউ জানে না। এই যে কন্টেনারের কোনো ধরন, কোনো হিসাব নাই। হ্যাঁ, এই কন্টেনারের ধরনগুলো দেখে আপনাদের কি মনে হয়েছে? না, আমরা দেখেন, আমরা কিছু ড্রোন ইমেজ পেয়েছি, বেশ কিছু ইমেজ পেয়েছি। নট অনলি দিস, আমাদের তো নিজস্ব সোর্স কিন্তু বন্দরে ছিল। যেহেতু আমরা সাংবাদিকতা করি, আমাদের সোর্স বিভিন্ন জায়গায় আছে বন্দরের ভেতরে। আমাদের ইভেন কুলি যারা আছে, যারা মাল ক্যারি করে, তাদের মধ্যেও আমাদের সোর্স আছে। যারা কন্টেইনার ক্যারি করে, তাদের মধ্যেও ক্যারি করে। তাদের কথা হলো যে কোনো ধরনের চেক হয় নাই, হ্যাঁ, এবং এগুলা বিনা বাধায় বন্দর থেকে বের হয়ে গেছে। এবং বেশ কয়েকজন অফিসার চাইছিল যে এগুলো চেক করতে, তাদেরকে বলেছে না, এগুলো চেকের দরকার নাই, এগুলো তোমার উপরের দিকে আলাপ করো। তো আসলে কোনো ধরনের চেক হয় নাই, কোনো কন্টেইনার খোলা হয় নাই, স্ট্রেট হয়ে সেগুলো এগুলো বন্দর কোথায় থেকে বের রাখা হয়ে আছে, গেছে। সেগুলো কোথায় রাখা আছে জানেন কি সেই বিষয়ে? এটি এটি তো বড় সমস্যা, কারণ এগুলো বন্দর থেকে বন্দরে রাখা হয় নাই। এগুলো নোংর করছে, জাহাজ থেকে মাল মাল নিয়ে এগুলো স্ট্রেটে বন্দর থেকে আউট করে দেওয়া হয়েছে। এগুলো কোথায় গেছে কেউ জানে না। দ্যাটস দ্য মেইন প্রবলেম। আপনি জিনিস আনলেন, আপনাকে কিন্তু এক জায়গায় স্টোর করতে হবে, কিন্তু তারা এটা কোথায় স্টোর করছে এইটা কিন্তু কেউ জানে না, কারণ এগুলো কোনো চেক হয় নাই। সরাসরি এই কন্টেইনার গুলা আপনার ট্রাকে করে এটা বের হয়ে গেছে, কোথায় গেছে কেউ জানে না। ঠিক। এটি কিন্তু মূল সমস্যা। সেই সময় যারা দায়িত্বে ছিলেন বন্দরের, তাদের মধ্যে কাউকে কাউকে সরিয়ে দেওয়া হয়েছে। এই যে যাদের সরিয়ে দেওয়া হয়েছে তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না বলছেন? ইয়েস, দ্যাটস দ্য মেইন প্রবলেম। কারণ আমরা কয়েকজন অফিসারের বাই নেম কয়েকজন অফিসারকে বলছিলাম যে এই অফিসারদের, কিন্তু পরবর্তীতে তারা আবার একটা প্রেস রিলিজ দিল। ইভেন আমার একটা ফেসবুক স্ট্যাটাস তারা
মানে ডিকোড করছিল, করে বলছে যে আমি নাকি মিথ্যে বলছি। কিন্তু আসলে কিন্তু এই সমস্ত অফিসার যারা এটা চেক করতে চাইছিল তাদেরকে গুম করে দেওয়া হয়েছে, তাদের কোনো অস্তিত্ব বর্তমানে পাওয়া যায়। তারা বলছে যে ইভেন তারা বলে যে এই ধরনের কোনো অফিসারই নাকি বন্দরে নাই। আপনি আচ্ছা। বুঝেন, আমি বললাম যে নন্দিতা গুপ্তা ছিলেন এই বন্দরে, উনি চেক করতে চাইছেন। এখন তারা এসে বলছে না, নন্দিতা গুপ্তা নামে কোনো অফিসারই নাই। তার মানে দেখেন কি অবস্থা। সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে এই সমস্ত অফিসারদেরকে গুম করে দেওয়া হয়েছে, তাদের এদের কোনো পরিবারের অস্তিত্ব নাই। লোকজন কিছু বলেনি যে তারা কোথায় গেল, তাদের পরিবারের একজন লোক? বাংলাদেশের যে এমন একটা অবস্থা, ধরেন আমাকে যদি গুম করা হয়, ইভেন আপনি যদি আমার ভাইয়ের সাথে যোগাযোগ করেন, আমার ভাইও বলবে যে না, আমি আই ডোন্ট নো এনিথিং, আমার কোনো আইডিয়া নাই। মানে বিষয়টা হচ্ছে আতঙ্ক, বাংলাদেশে মানুষের মধ্যে আতঙ্ক এমন ভাবে জড়িয়ে গেছে যে কেউ তার আপন ভাই গুম হয়ে গেছে এইটা বলার সাহস করতে পারছে না। কারো হাজবেন্ড গুম হয়ে গেছে, তার কোনো বলার কোনো সুযোগ নাই, কারণ যে বলবে পরের দিন সেও নাই হয়ে যাবে। তাহলে আপনি বুঝেন যে যেমন গতকাল আমি বলি, গত পরশুদিন আমাদের বাংলাদেশের কেন্দ্রীয় আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক সাবেক মিসবাউদ্দিন সিরাজ, উনাকে ঘর থেকে ধরে নিয়ে 2 রক কেটে রাস্তায় ফেলে দিয়ে গেছে। এখন আমি গতকাল যোগাযোগ করছি উনার ফ্যামিলির সাথে, আমি বলছি আপনারা আসেন, আপনারা এসে আমাদের বাংলাদেশের মিডিয়া না হোক, আমাদের ইন্ডিয়ান মিডিয়া আছে, আজ তক আছে, আমি এদের সাথে যোগাযোগ করে দিই, আপনারা বলেন যে আসলে উনাকে কি অবস্থা ওনার। তারা বলছে উনার জ্ঞান ফিরে নাই। আমি বলছি আপনি কিভাবে ঘটনা ঘটছে একটু বলেন। তারা বলছে না দাদা, আমাদের এগুলো বলা দরকার নাই, পরবর্তীতে দেখা দেবে আমিও নাই। এই যে একটা আতঙ্ক, আপনার বাবাকে পায়ে রক কেটে ফেলে রেখে গেছে, কিন্তু মেয়ে বলতেছে না দাদা আমি এগুলোতে যাইতে চাচ্ছি না, পরের দিন আমার রক দিয়ে কাটবে না, এটা তো কোনো গ্যারান্টি নেই। তাহলে আপনি বুঝেন বন্দরে যা ঘটছে। এ তো পুরো বন্দরে তালিবানি ফতোয়া জারি করেছে তাহলে বাংলাদেশ সরকার এই মুহূর্তে। না না, তালেবান যে আফগানিস্তান যে তালেবান, তারা পর্যন্ত লজ্জা পাবে বাংলাদেশের এই অবস্থা দেখলে। কারণ আপনি জানেন তালেবানরা কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে তারা কিছু আইডিওলজি মানে, আমি যেটুকু শুনছি। কিন্তু বাংলাদেশে তো তালেবানরাও লজ্জা পাবে। যা হচ্ছে, আপনি বন্দর দিয়ে আপনি অস্ত্র ঢুকালেন, অস্ত্র কোথায় গেল কেউ জানে না, এবং এই অস্ত্র চেক করতে যারা গেল তাদের পর্যন্ত সন্ধান নাই, এবং যাদের সন্ধান নাই তাদের ফ্যামিলি বলতেছে আমরা জানি না বাবা কি হয়েছে। ইভেন একজন সন্তান তার বাবার কথা স্বীকার করেছে, বলে না আমি, মানে এমন একটা অবস্থা যে বাবা আমার, আমি জানি না উনি আমার বাবা কিনা। আপনি বুঝতেছেন বিষয়টা, আতঙ্কের জায়গাটা কোথায়। মানে আপনি আতঙ্কগ্রস্ত এমন ভাবেই, আপনার আপন বোন মারা গেল মনে করেন, আপনাকে যদি আমি বলি যে কি ঘটনা বলেন, তো আপনি বলবেন না সরি আমি আই ডোন্ট নো এনিথিং। বিষয়টা বুঝতে পারছেন? এই না, অবস্থায় কিন্তু আমাদের ভয়, বাংলাদেশ আতঙ্ক অবস্থা। সবকিছু রয়েছে। এই যে ডিসেম্বর মাসটা আপনাদের প্রত্যেকের কাছে ভীষণ আবেগের, কারণ এটা মুক্তিযুদ্ধের সেই স্বাধীনতার মাস এবং 16ই ডিসেম্বর খুবই কাছে।